তো গত 2 দিন ধরে একটা নিউজ আমি লক্ষ্য করলাম, মানে ফেসবুকে ঢুকেই যায় না। সেটা হলো ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অবরোধ করে দিয়ে জ্বালাও পোড়াও শুরু হয়ে গেছে। হাজার হাজার মানুষ। তো ওই ভিডিও মানে ভালো করে আমি ভিডিওগুলো দেখিনি, কিন্তু ক্যাপশনগুলো দেখলাম। সেখানে বাংলাদেশে যে মোবাইল ফোন কোম্পানির যে দোকানি কর্মচারী যারা রয়েছে আর কি, দোকানি যারা আর কি, ব্যবসায়ী যারা, তো তারা এই কঠিন আন্দোলনের ডাক দিচ্ছে এবং তারা রাস্তায় নেমে এসেছে। তো তাদের দাবি দেওয়া 2-4টা যা দেখলাম সেটা হলো ওই যে কি বলে একটা নতুন রেজিস্ট্রেশন সিস্টেম চালু করছে, আর নতুন টাকা পয়সা নিয়ে কি বলে একটা ভেজাল হয়েছে বাংলাদেশ সরকারের সাথে তাদের, ওই মানে নতুন কিছু বিধিনিষেধ আরোপ করছে। তো আমি পুরো নিউজটা ভাই দেখিনি, সত্যি কথা ভাই, কসম খাই বলতেছি আমি পুরো নিউজটা দেখিনি। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন আসলে একটু কমেন্ট করে জানেন তো বাংলাদেশে মোবাইল ফোন ব্যবসায়ীদের সাথে সরকারের কি কাহিনীটা হয়েছে কি। কারণ আমি তো জানি বাংলাদেশের আরও অনেক কঠিন সমস্যা রয়েছে এই মুহূর্তে। বাংলাদেশে আরও কঠিন এবং জটিল সমস্যা রয়েছে, আমাদের ওদিকে ফোকাস করা উচিত। তো এর জন্য আমি ওই নিউজগুলো ভালো মতো দেখিনি। কিন্তু আজকে যখন সকালে আমি ফেসবুকে ঢুকলাম, আমি প্রতিদিন 2বার ফেসবুকে ঢুকি। সকালে একবার আমি যখন আমার ওই দোকানে থাকি, বুঝছেন, আরেকটা দোকান আছে তো আমার, যখন ওই দোকানে থাকি 30 মিনিট থেকে 40 মিনিট আমি ফেসবুক স্ক্রল করি, এই শেষ। আর সারাদিন এই দোকানে নানান কাজে ব্যস্ত থাকি। তারপরে আবার যখন বিকাল 4টা-5টা হয়, তখন বাংলাদেশে হলো গভীর রাত, তখন আবার এই দোকানে বসে ওই 30 মিনিট 40 মিনিট বা বড় জোর 1 ঘন্টা ওই ফেসবুক ইউটিউব সার্চ করি, মানে দেখি বুঝি জানার চেষ্টা করি যে বাংলাদেশের কী অবস্থা, ভালো মন্দ নিউজগুলো দেখার চেষ্টা করি, এই আমার টাইম ফ্রেম। কিন্তু রাত্রে বাসায় যাওয়ার পর বাচ্চা কাচ্চাকে পড়াইতে হয়, তারপরে রান্নাবান্নায় আপনার ভাবিকে সাহায্য করতে হয়, বাড়িঘর গুছগাছ করতে হয়, বুঝছেন, এইসব নানান কারণে রাত্রে গিয়ে এটা হয় না। তো যার ফলে কিন্তু অন্যান্য ইউটিউবারদের মতো আমি এত ভিডিও করতে পারি না, কারণ আমার লাইফ অনেকটা লিমিটেশনের ভিতরে চলে, অনেক ডিসিপ্লিন আছে, আমি এর বাইরে যেতে পারি না। তো যাই হোক, তো আজকে সকালে যখন আমি ওই দোকানে গেছি, গিয়া সেলফোনে যখন স্ক্রল করতেছি, দেখি একের পর এক রিল আমার সামনে আসতেছে, একের পর এক। এটা আল্লাহরই কুদরত, কারণ স্বয়ং আল্লাহ চায় যে জ্বর এর উপর 2-4টা ভিডিও বানা, প্রবাসীদের কথা শোন, এটা আল্লাহরই কুদরত, আল্লাহর উপর থেকে রহমত আসছে, বুঝছেন। আর না হলে আমি আজকে ফেসবুক সকালে ওপেন করার পর একের পর রিল আমার এখানে আসতেছে এই প্রবাসীদের কান্নাকাটির ভিডিও আর তাদের প্রতিবাদ, খারাপ ভাষায় হোক, ভালো ভাষায় হোক, ভদ্রভাবে হোক আর অভদ্রভাবে হোক, যে ভিডিওগুলো আমার চোখের সামনে আছে আমি তাজ্জব হয়ে গেলাম। ঘটনা কি যে মানুষ এত খেপে কখন, মানুষ এত চেতে কখন, যখন একেবারে সীমা লঙ্ঘন হয়ে যায়। কারণ এই যে মিডল ইস্টে প্রবাসী যে ভাই বোনের রয়েছে, তার মানে কষ্টের কোনো শেষ নাই রে ভাই। কিন্তু এত কষ্টের ভিতরে তারা মুখ দিয়ে একটা টু শব্দ করে না। বাপ মা ভাই বোন যারা বাংলাদেশে রয়েছে তাদেরকে জানতেও দেয় না যে কতটা কষ্ট তারা করে। মাঝে মধ্যে 2-4টা ভিডিও আমাদের চোখের সামনে আসে ভাই, চোখে পানি ধরে রাখা কঠিন। আর এদের টাকা দিয়ে হলো বাংলাদেশ চলে, এদের টাকা দিয়ে হলো বাংলাদেশের সবার ফুটানি, আপনাদের ফুটানি, আমার ফুটানি, হ্যাঁ আমারও ফুটানি, এদের টাকা দিয়ে, এদের টাকার উপর নির্ভর করে বাংলাদেশ এখনো দাঁড়ায় রয়েছে। তো এখন 2-4টা ভিডিও আমি দেখলাম, আমি দেখাই 2টা ভিডিও শুধু আমি আপনাদের দেখাবো, আপনারা দেখেন এই ভিডিওটা দেখেন, মানুষ কি অবস্থা, মানুষ কতটা, শোনেন আপনারা। আচ্ছা এটা গেল একটা, আরেকটা দেখাই আমি আপনাদেরকে, এইটা দেখেন একটুখানি, এইটা একটুখানি দেখেন, তারপরে আমি বলছি আপনাদের। মাংস খাইতে এই মাংস কষ্ট করে কামায়া পরে এই আইফোন কিনছে, দেখ আইফোন কিনছি, বাংলাদেশ সূত্রধর করছে। তোর কথা অনুযায়ী এটা লেগে বাংলাদেশে গেলে আমার 35,000 টাকা দিতে হবে। সবার পুত্র বাপের টাকা কিনছি রে মোবাইল, নিজের কষ্টের টাকা দিয়ে মাংস কুবাই আনে, মাংস কুবাই টাকা কামাইছি, আর তুই আনে দিয়ে ট্যাক্স সুদ আছে। হ্যাঁ আমার আর বলার ভাষা নেই ভাই। এই ভাষায় যদি আমি ভিডিও করতাম, যে বাস দেখাইলো আসিফ নজরুলের মাইয়া এবং বোর ওই জায়গায় দেওয়ার জন্য যে বাস দেখালো ভাই, এই ভিডিও যদি আপনি করতাম মানাইতো, বুঝছেন। কারণ আমাদের বাংলাদেশে গেল আমাদেরকে টাচ করার, বুঝছেন, আমাদেরকে টাচ করতে হলে অনেক খবর আছে, বুঝছেন, এত সহজে আমাদেরকে টাচ করতে পারবেন। আমি যদি বাংলাদেশে যাই না, এই যে বাংলাদেশ বিরোধী তো না, বাংলাদেশের অনেক লোকের বিরুদ্ধে তো ভিডিও যায়, অনেক সময় যায়, নিজের অজান্তেই যায়, সত্য কথা তো বলতে হয়, কারো পক্ষে যাবে বিপক্ষে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরে যদি বাংলাদেশে যায়, আপনাদের জজ ভাইকে যদি টাচ করতে আসে, তারপরে তো 10 বার ভেবে আসবে রে ভাই,
আছে তো লোকজন 2-4টা তো আছে আমেরিকা বয়ে থাকি, শুধু বয়ে থাকি তা তো না, বাংলাদেশে তো জ্যাক লিঙ্ক কিছু না কিছু তো আছে, এটি স্বাভাবিক থাকবেই, ওই লেভেলের লোক দিয়ে এগুলো একটু থাকবেই। তো এখন খেয়াল করে দেখেন যে 2টা ছেলেকে আমি আপনাদেরকে দেখালাম। প্রথম ছেলেটা বলতেছে ওই দুইজনে 2টা বড় বড় বাস নিয়েছে, বুঝছেন, বাস নিয়ে আসিফ নজরুলের মাইয়া এবং বউ কোন জায়গায় কী দেবেন আল্লাহ মাহবুব জানে, এইগুলো বলতেছে। কত বড় সাহস আপনি চিন্তা করে দেখতে পারেন, এবং কোন পর্যায়ে গেলে মানুষের কষ্ট দুঃখ যন্ত্রণা কোন পর্যায়ে গেলে এই রিস্কটা নেয়। এই ছেলেটা কিন্তু ইউরোপ আমেরিকাতে থাকে না, ইউরোপ আমেরিকাতে থাকে না, যে কোনোদিন যদি বাংলাদেশে না যায় তাতে তার কিছু যায় আসবে না, সে 2 দিন পরে বাংলাদেশে যাবে, 6 মাস হোক, 1 বছর হোক, 2 বছর হোক, 6 মাস হোক, 1 বছর হোক, 2 বছর বাংলাদেশে যাবে 2 দিন পরে। সে তো মিডল ইস্টে থাকে, ওখানে তো পার্মানেন্ট রেসিডেন্সি নেই, ওখানে তো সিটিজেনশিপ নেই, আর ওখানে তো তার বউ বাচ্চা কাচ্চা নেই, ওখানে তার বাপ মাও নাই। আমাদের এখানে আছে, আমাদের বাপ মা এখানে থাকে, ভাই বোন এখানে থাকে, 14 গোষ্ঠী এখানে থাকে, বাংলাদেশে না গেলেও চলে। আমরা যদি এই ধরনের ভিডিও করতাম, বাস টাস দেখা, এর বৌরি দেবো, এর বইনারি দেবো, বুঝছেন তো, আমাদের বানাইতো। কিন্তু এখন দেখেন এই ছেলেগুলো কতটা রিস্ক নিয়ে এই ভিডিও বানাইছে এবং তাদের কষ্টটা কোন পর্যায়ে দেখেন, যে এই কথাবার্তা বলতেছে। কারণ কি, ওই ছেলে যখন প্রথম ভিডিওটা বানিয়েছে তখন আমি কারণটা আসলে তখনই বুঝতে পারি যে এত চেতে গেলে আসিফ নজরুলের উপর এত চেতে গেছে গেলে, বুঝছেন, আসিফ নজরুলের উপর। পরে যখন এই যে মাংস কাটতেছে এই 2টা ছেলেকে আমি দেখলাম, তখন আমার কাছে কিছুটা পরিষ্কার হলো। আমি আগেই বলছি, ভিডিও শুরুতেই বললাম যে মোবাইল ব্যবসায়ীদের সাথে মোবাইল ফোন নিয়ে বাংলাদেশে কী কাহিনী, আমি কিন্তু অত ভালো মতো জানি না, কিন্তু এই ভিডিওগুলো আমার দৃষ্টি আকর্ষণ করছে। তো এখন এই যে মাংস কাইটা দেখাইতেছে এই ছেলেটা ভিডিও করে, মানে দেখা যে বললো আপনাদেরকে যে দেখো রে ভাই কত কষ্ট করে আমরা এই মিডল ইস্টে থেকে পয়সা রোজগার করি। হ্যাঁ ভাই, ওর তুলনায় ভাই যদি আমাদের কষ্ট আসলে ছিটা ফোটাও না, আমেরিকাতে আমরা যে থাকি আমরা পয়সা রোজগার করি, কিন্তু আমাদের কষ্ট ভাই ছিটা ফোটা না। আরেক দোকান আছে এয়ার কন্ডিশন রুমের ভিতরে বসি, বসের মতো কর্মচারী আছে, কাম কাজ করতেছে, হাতে সেলফোন নিয়ে ভিডিও করতেছি, ওদিকে ভিডিও আপলোড দিয়ে দিতেছি, এদিকে গাড়ি নিয়ে আবার আরেক দোকানে আইতেছে, এই যে এখানে আবার এয়ার কন্ডিশন রুমের ভিতরে এইসব বসে রয়েছি, মাসে $1000 ইনকাম করতেছে, বুঝছেন। তো এখন খেয়াল করে দেখেন আমাদের লাইফস্টাইল আর তাদের লাইফস্টাইল দেখেন, কত কষ্ট করে তারা পয়সা রোজগার করে। এখন সেই জিত ছেলেটা বলতেছে যে আমরা 2 মাস যদি বাংলাদেশে থাকি, বা 2 মাসের একদিনও যদি বেশি দিন হয়, একদিনও যদি বেশি হয় 2 মাসে, তাহলে আমাদের যে সেলফোনটা আমরা এই মিডল ইস্টের বিভিন্ন জায়গা থেকে কিনেছি, সেই ফোনটার জন্য আমাকে 35,000 টাকা দিতে হবে। কিরে ভাই, এই 35,000 টাকা কি তোর কি কম মুখ, ওরা বলতেছে, আমি কিছু বলি না, কার কোন জায়গাতে বলে পয়সা ঢুকাইবে, বুঝছেন, ওরা বলতেছে গিয়ে দেখেন গা, আজকে তো রিল ডে ঢুকাই যায় না আজকে সকাল থেকে। তো পরে ভেবে চিন্তা আমি দেখলাম যে কাহিনী কি হয়েছে। একটু আগে এই নিউজ দেখতে গিয়ে আরেকটা কাহিনী আমার চোখে পড়লো। NBR, ন্যাশনাল ব্যুরো অফ রেভিনিউ, তার চেয়ারম্যান কিছুক্ষণ আগে যান বিভিন্ন পত্রপত্রিকার হেডলাইন বলতেছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা উগান্ডার চাইতেও খারাপ, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা উগান্ডার চাইতেও খারাপ। ভাই দল করেন ভালো কথা, জামায়াত করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, এনসিপি করেন, যা করেন সব মানলাম, বুঝছেন, সব মানলাম, কিন্তু দল কানা দল অন্ধ কোনোদিন হয়ে না। দেশকে ভালোবাসেন, দেশের অর্থনীতি রাজনীতি বোঝার চেষ্টা করেন। 14 মাস পর হিসাব বাংলাদেশের ন্যাশনাল ব্যুরো অফ রেভিনিউর যে চেয়ারম্যান, সে হিসেবে বলতেছে দেশের অর্থনৈতিক অবস্থা উগান্ডার চাইতেও খারাপ। তার মানে সরকারের কাছে পয়সা নাই, আর সরকারের কাছে যখন পয়সা না থাকে, এই যে সরকার তার দেশ চালানোর জন্য তখন কি করে, চড়া হয়ে হলো সাধারণ মানুষের উপর। আর সাধারণ মানুষের উপর চড়া হওয়ার অর্থ হলো তাদের পকেটের পয়সা কীভাবে সরকার নিয়ে এসে এই সরকারি কর্মচারীদের বেতন দেবে, এটাই হলো কাহিনী। তো এখন যেহেতু সরকার সাত্তানাশ করে ফেলেছে দেশে, তো যার ফলে এই যে কোত্থেকে এখন পয়সা নিব, কোত্থেকে পয়সা নেবে, এখন এই যে নিরীহ যে পোলাপানরা 2 বছর পর, 1 বছর পর, 5 বছর পর, 10 বছর পর বাপ মাকে দেখার জন্য, তার আদরের স্ত্রীকে দেখার জন্য দেশে যায়, তো তারা যে হাতে সেলফোনটা নিয়ে যায়, 2 মাসের বেশি থাকলে তার সেলফোনটার জন্য 35,000 টাকা দিতে হবে। এবং এরকম যদি 1 লক্ষ প্রবাসী যদি প্রতি মাসে বাংলাদেশে যায়, প্রত্যেকটা ফোন থেকে যদি সরকার 35,000 টাকা করে, 35,000 টাকা, এটার কি বলে চান্দা, আমি বলবো, এটা তো কোনো রেভিনিউ এগুলো চান্দা, বুঝছেন, এই চান্দা নেয়, তাহলে কত কোটি কোটি, শত হাজার কোটি টাকা এখান থেকে সরকারের এই চান্দা সংগ্রহ করবে। আগে তো শুনতাম ভাই, এই যত সব সন্ত্রাসী আছে, আজাদ কুজাদ আছে, এরা চান্দা নেয়, এরা রাস্তাঘাটে এগুলো করে। এখন তো ভাই সরকারের চান্দাবাজিতে নেমে গেছে। এখন সরকার যেখানে চান্দাবাজিতে নেমে গেছে, এখানে তো সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবো? তো যার ফলে তাদের প্রতিবাদের ভাষা হয়েছে এখন এই রিলগুলো। শুনতে আপনাদের খারাপ লাগবে, আপনার কানে শুনতে পাবেন না কি বলতেছে তারা। এগুলো দেখলাম তো, 2টা শুধু স্যাম্পল দেখালাম, আরও অসংখ্য আছে।
তো এইটার পিছনে আবার আরেকটা কাহিনী করছে। আমি ঘটনা শুনলাম যে আসিফ নজরুল সে বলে আইন তৈরি করছে, যেহেতু সে আইন মন্ত্রণালয়ে রয়েছেন, আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল, সেই বলে এই কাহিনী ঘটাইছে। তো এখানে আরেকটা পিছনে আবার আরেকটা কাহিনী করছে, কারণ এরা যদি বেশি দিন বাংলাদেশে থাকে তাহলে তো বাংলাদেশে পয়সা কমে যাবো গা, বাংলাদেশে পয়সা কমে যাবো। তো তারা যদি 2 মাসের বেশি বাংলাদেশে থাকে রেভিনিউস কমবে না, কারণ যে কদিন বাংলাদেশে থাকবে, ছুটিতে হলিডেতে থাকবে, ভ্যাকেশনে থাকবে, তাদের সে পয়সাটা পাবে না, বেতনটা পাবে না, এটাই স্বাভাবিক। তো এর জন্য তাদেরকে বাঁশ দেওয়ার জন্য যে তারা দেশে কি করো, তোর হলো কামলায় জন্ম নিচ্ছিস, তোরা গিয়ে কামলাগিরি কর, ওদিকে পয়সা পাঠা, তোর কাজই ওইটা, মৃত্যুর আগ পর্যন্ত পয়সা পাঠাবি। বাংলাদেশে এসে তোর থাকতে পারে মাত্র 2 বার তোর সময় আছে বাংলাদেশে থাকে, আর যদি থাকতে চাস তোর জন্য এই আইন সেই আইন, হ্যান আইন ট্যান আইন ইত্যাদি ইত্যাদি। এখন তো শুরু করছে সেলফোন দিয়া, সেলফোন 2 মাসের বেশি বাংলাদেশে থাকলে 35,000 টাকা করে প্রত্যেকটা সেটে দিতে হবে, অথচ এটা তাদের নিজের পকেটের হক হালালি পয়সা দিয়ে কেনা। হ্যাঁ, রেজিস্ট্রেশনের ব্যাপারটা আমি মানলাম, বাংলাদেশের সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য দুনিয়ার সব দেশেই সেলফোন রেজিস্ট্রেশন থাকে। আমি যে সেলফোনটাতে ভিডিও করতেছি সেটারও রেজিস্ট্রেশন রয়েছে। আমি যে ইউরোপে গিয়েছিলাম, রোম থেকে যে সিম কার্ডটা আমি কিনেছিলাম সেটারও রেজিস্ট্রেশন ছিল, আমার পাসপোর্টের কপি টপি নেওয়া। এটা হতেই পারে, সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য রাষ্ট্র করতে পারে। কিন্তু কথা হলো আমি যে ওই যে রোমে গিয়ে, ইটালির রোমে গিয়ে আমার ফোনে রেজিস্ট্রেশন করছি, রোম সরকার তো আমার উপর $50 ট্যারিফ চার্জ করেনি, €50 ট্যারিফ চার্জ তো রোমের সরকার, ইটালির সরকার আমার জন্য করেনি, এবং সেই সিম কার্ডের সারা ইউরোপের জন্য ভ্যালিড ছিল 25টা দেশের জন্য। একই তো বলে সরকার, একই তো বলে সরকার। আজকে যদি ইটালির সরকার আমার সেই সিম কার্ডের উপর €50 ধার্য করতো, তাহলে কি আমিও ইটালির মায়ের তুইলা বাপের তুই ইচ্ছা মতো বইকা ভিডিও করতো, যে শালা বাটপাড়ি করার চান্স পায় না। কিন্তু আমি তো ভাই করিনি, আমি থ্যাংক ইউ জানাইছি ইটালির সরকারকে। চাইলে তো সে করতে পারতো। যত প্রবাসী ইটালিতে রয়েছে, যত ভিজিটর ইটালিতে আসবে, তার সিম কার্ড কিনলেই সিম কার্ডের পয়সা যাই হোক না, $5 $10 একটা সিম কার্ডের দাম, এর সাথে €50 লাগাও, চাইলে তো করতে পারতো, করে তো নেই রে ভাই। এর হলো জনগণের সরকার, আর আমাকে শালারা করতেছে দেখি। যারা কিনা এত কষ্ট করে মুখ বুঝে, এত কষ্ট সহ্য করে বাংলাদেশে এই ডলার ইউরো এগুলো পাঠায় বাংলাদেশটাকে বাঁচিয়ে রাখছে, বুঝছেন? তো তাদের উপর গিয়ে এখন সরকার গিয়ে চড়াও হয়েছে, চাঁদাবাজি শুরু করছে। ভাই, সরকার যদি চাঁদাবাজি শুরু করে তাহলে আপনি কার কাছে যাবেন ভাই? তো একমাত্র ভরসা হলো ফেসবুক আর ইউটিউবে। ফাটায় দেন, জ্বালা দেন, পুরায় দেন ফেসবুক ইউটিউব, আছে আপনাদের সাথে। আর সরকার যদি এতই রেজিস্ট্রেশন এবং সেফটি অ্যান্ড সিকিউরিটির কথা চিন্তা করতো যে এই কারণে আমি করছি, তাহলে কিরে বেটা, ওদের আবার 35,000 টাকা চাষ কিলে, হাই বেটা। সেফটি অ্যান্ড সিকিউরিটি ইস্যু যদি হয়, ওরা তো একেবারে নাচতে নাচতে গিয়ে তাদের সেলফোনটাকে রেজিস্ট্রেশন করবো, যদি আপনি এটা ফ্রি করে দেন। যদি আপনি ফ্রি করে দেন, সেফটি অ্যান্ড সিকিউরিটি তো পয়সার প্রশ্ন আসলো কেন এখানে? করে দেন ফ্রি, নাচতে নাচতে গিয়ে সবাই রেজিস্ট্রেশন করবে। এখন তো রেজিস্ট্রেশন করতে গেলে সাথে আপনারা যুক্ত করছেন 25,000 টাকা দিতে পার, চান্দাবাজি আর জায়গা পান না, বাটপার এগুলো সব। এই দুঃখের কষ্টে মিয়া বাংলাদেশে যাইতো মন চায় না, মানে রুহুটাই টানে না বাংলাদেশের দিকে। কারণ এখন তো দূর থেকে দেখি ভাই, সামনে থেকে যখন এগুলো দেখো না ভাই, মাথার সাটাক যাবো, বুঝছেন? মাথার সাটাক যাবো, কখন কি কইরা ফেলে, কারে কিল ঘুষি দিয়ে বলি, কারে কি বলে ফেলি, বুঝছেন? কার ঠিক আছে। এই জন্য ভাই ওই চিন্তা, ওই টেনশন আমার বউ আমরা বাংলাদেশে যেতে চায় না, যে তোমার মাথা অনেক গরম, হাই প্রেশার আছে, তুমি এই কাহিনীতে যেন দূর থেকে দেখো, ভালো আছে, দেশ সামনে থেকে দেখলে সহ্য করতে পারেন। এইসব অনিয়ম অবিচার, বুঝছেন, সহ্য হয় না, বুঝছেন, সহ্য হয় না। আমি আজকে রাত্রে আরেকটা ভিডিও আমি করুন, বুঝছেন? আমারও তো বেতন দিব আজকে নাকি ভাই। আমি মালিক, 2-3টা দোকানের মালিক, আমি তাতে গিয়েছি, কিন্তু ভাই আমারও তো মাসে বেতন আছে। আমিও তো আজকে বেতন তুলতে যাবো, আমিও তো আজকে রাত্রে বেতন তুলতে যাবো। আমি যখন বেতন তুলতে যাবো তখন আমার টাকাও, এই ভিডিও আসতেছে, ওই দোকানে যখন যাবো না টাকা তুলতে লেগে, তখন গিয়ে ভিডিও করুন। তো আমার যে মাসের টাকাটা, বুঝছেন, আমেরিকাবাসীর পক্ষ থেকে, বুঝছেন, আমি সেই ভিডিও প্রথম করব। এখন তো সব মিডল ইস্টের ভিডিও, এখন আমেরিকা থেকে ভিডিও আসবে, আমরাও বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবো না। লাগাও হুন্ডি।